৭১ ও জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিবাদীদের ফেরাবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এবং জুলাই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের অর্জন, মন্তব্য বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। সংখ্যালঘু সম্প্রদায়কে এ দেশেরই সন্তান উল্লেখ করে তিনি জানান, দুর্গাপূজা ও রথযাত্রা সহ সব ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। নজরুল ইসলামের সেই কবিতা আর কি, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবেন না। শুক্রবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ১৫ বছর দেশের মানুষ গুম খুন হয়েছে, কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছে। যত কিছুই হোক, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবই। তিনি বলেন, গত ১৫ বছর গুম খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্য দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন। সালেহ শিবলি বলেন, দুটো বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না, দ্বিতীয় হলো তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না। যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে রাষ্ট্রে করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গত ১৫ বছরের খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে যেভাবে গেছেন, যত কষ্ট করেছেন, যত কষ্ট সয়েছেন, আমাদের আজকে যিনি বাংলাদেশ পরিচালনা করছেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে, প্রত্যেকটা সাফারিংসের মধ্য দিয়ে তিনি কিন্তু কম যাননি। জুলাই গণ আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এই সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরিষার মধ্যেই ভূত আছে, তাই সেই ভূত বর্তমান সরকার তাড়াতে পারবে না। তিনি বলেন, ৫ মাসে এই সরকারের সময় দুর্নীতি বন্ধ তো হয়নি, বরং দুর্নীতি বেড়েছে। এই সময় বিরোধী দলীয় নেতা বলেন, নৈতিক দিক থেকে এই সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ৫ মাসে এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন,
তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। অতএব এটা কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না, 18 কোটি মানুষের আন্দোলন ছিল। বিগত দিনের সরকারে জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না, কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের কাছে বর্তমান সরকারের জবাবদিহিতা রয়েছে। এমনটাই জানিয়েছেন রেলপথ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার রাজধানীর মুগদা এলাকায় শিশুদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঢাকার সব হাউজিং এলাকাকে সিটি কর্পোরেশনের মধ্যে এনেছে, কিন্তু কিছু হাউজিং কোম্পানি চায় না সিটি কর্পোরেশনের মধ্যে থাকতে। এ সময় উন্নয়ন কাজের জন্য গ্রিন সিটি কর্তৃপক্ষকে 6 মাসের সময় বেঁধে দেন প্রতিমন্ত্রী। বর্তমান সরকার সারা ঢাকা শহরে যতটি আবাসিক হাউজিং এলাকা রয়েছে সবগুলি হাউজিং এলাকাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রিন মডেল টাউন সহ কিছু এরকম হাউজিং রয়েছে যারা চায় না যে এগুলি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হোক। বিগত দিনে যে সরকারগুলি ছিল সেই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। আর আমরা যেহেতু জনগণের সরকার, ভোটে নির্বাচিত সরকার, সুতরাং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আপনাদেরকে 6 মাস সময় দেওয়া হচ্ছে। এই বছরের মধ্যে আমিন মোহাম্মদ যদি আপনারা আপনাদের কাজগুলি করতে ব্যর্থ হন, তাহলে আমরা আমাদের জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়ন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলি নিতে বাধ্য হব। অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বাজারে প্রায় বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে, আর তাতেই নাজেহাল অবস্থা ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সহকর্মী সোহানুর রহমান সোহানের ক্যামেরায় শায়ান সাব্বিরের রিপোর্ট। টানা 2 সপ্তাহের ভারী বৃষ্টিতে অনেক জায়গায় সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। একই সঙ্গে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে টান পড়েছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির দাম। এর প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। হঠাৎ মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। বাজারে গত সপ্তাহে চড়া দামে বিক্রি হওয়া মাছ, মুরগি, সবজির বাজার এখনও নিম্নমুখী হয়নি, বরং কিছু পণ্যতে দাম বেড়েছে। এদিকে নতুন করে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। কেজি প্রতি দাম বেড়েছে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, পণ্যগুলোর সরবরাহ কম থাকায় দাম বাড়তি। ওভারঅল সবজি 100 টাকা, 80 টাকা, 100 টাকার উপরেও আছে, এর নিচে কিন্তু নাই। এর নিচে খালি পেঁপের দামটা একটু কম আছে, 40 টাকা কেজি, আর অন্য অন্য সবজি দাম বেশি। বর্ষার মৌসুম বলতে এখন নতুন সবজি না লাগা পর্যন্ত দাম কমবে না। এখন সবজির ক্রাইসিস খুব কমাইতেছে। অনেকেই মনে করেন যে মাল কিছু পায় কিছু পায় না। যেমন বেগুনের লেগে অনেক সময় খারাপ থাকতে হয়, কারণ বাজার বেগুন নাই। আলুর দাম বাড়ছে দিকে কেজিতে প্রায় 10 টাকা। আমরা আগে আলু বেচতাম 25 টাকা, এখন বেচতেছি 35 টাকা। আর পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বাড়ছে। পেঁয়াজ আমরা আগে বেচছি 40-45, সর্বোচ্চ 50 টাকা, ভালো একদম বেস্ট কোয়ালিটি। এখন বেস্ট কোয়ালিটি 65 টাকা। টানা বৃষ্টির ফলে চড়া হওয়া নিত্যপণ্যের বাজারে কবে নাগাদ বইবে শীতল হাওয়া, সেদিকেই তাকিয়ে আছেন ক্রেতারা। বাজারে সবজি, মুরগি ও মাছের দাম এখনও চড়া। প্রায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এখনও অপরিবর্তিত রয়েছে এবং চড়া দামেই বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকট থাকার ফলেই দাম বৃদ্ধি এই নিত্যপণ্যের। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 1085 জন আক্রান্ত হয়েছে। একই সময়ে নতুন করে সারা দেশে হাম সন্দেহে মৃত্যু হয়েছে 2 জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 185 জন, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 900 জন, হাম সন্দেহে 2 জনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় নিশ্চিত হামে
কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬,০৫৯ জন। সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১০,৯৮৭ জন। সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,০৬,৮৫৯ জন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ও জেলা পরিষদের প্রশাসক আকুন কুদ্দুসুর রহমান, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং সমাজসেবায় অবদানের জন্য শ্রী রাখাল চন্দ্র দে ও বিজয় কৃষ্ণ দেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর দলু মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন দলু মিয়া। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা সেটি দলু মিয়ার বলে শনাক্ত করেন। নিহতের ছেলে জসিমউদ্দিন জানান, তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং মানসিক সমস্যারও চিকিৎসা চলছিল। ধারণা করা হচ্ছে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার মিলিত খেলার সংবাদে। সালের ওয়ানডে বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। জোহান্সবার্গে জমকালো এক লঞ্চিং ইভেন্ট দিয়ে ভেন্যুগুলোর নাম উন্মোচন করা হয়। এতে জানানো হয়, যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। দক্ষিণ আফ্রিকায় 8টি, জিম্বাবুয়েতে 3টি এবং নামিবিয়ায় 1টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। 2003 সালের পর 24 বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, এই আসর আফ্রিকান ক্রিকেটের ঐতিহ্য সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। 2027 বিশ্বকাপে মোট 57টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী বাছাই পর্ব শেষে 12টি দল মূল পর্বে খেলবে এবং গ্রুপ পর্ব ও সুপার 7 শেষে শীর্ষ 4 দল জায়গা করে নেবে সেমিফাইনালে। বিশ্বকাপের আসরের বাণিজ্যিক মালিকানা কাঠামো পরিবর্তনের প্রস্তাব ঘিরে তীব্র বিতর্কের মুখে অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ফিফা তাদের বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে ফিফা জানিয়েছে, ফুটবল বা বিশ্বকাপ বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। বরং নতুন প্রতিষ্ঠান গঠনের চিন্তার উদ্দেশ্য হলো বাণিজ্যিক আয় আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা এবং সেই সুফল বিশ্বের সব অঞ্চলের ফুটবলের উন্নয়নে কাজে লাগানো। সংস্থাটির দাবি, এতে ফুটবলের মূল চেতনা কিংবা পরিচালনা কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ৭১ জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিবাদীদের ফেরাবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
এবং জুলাই আন্দোলন দেশের 18 কোটি মানুষের অর্জন, মন্তব্য বিরোধী দলীয় নেতার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।